স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর নিজের দেবরের সাথে বিয়ে হয় মীরার। কেননা তখন তার কোলে ছিল 7 মাসের শিশু সন্তান আয়ান। শ্বশুর শাশুড়ি তাকে মেয়ের মতো আদর করতেন। তারা কখনোই চায়নি তাদের ছেলের সাথে মীরার সম্পর্কটা ছিন্ন হোক। তবে মীরার স্বামী আরহাম ততদিনে পরকীয়ায় লিপ্ত হয় অন্য নারীর সাথে। একাধিক নারীর সঙ্গে তার স্ত্রীর সন্তানের প্রতি তীব্র অনীহা সৃষ্টি করেছিল। তাই বাবা মার সকল ইচ্ছে নিজের সন্তান ও মীরার কথা না ভেবেই নিজের সিদ্ধান্তই এক প্রকার জোর করেই ডিভোর্স দিয়ে দেয় মীরাকে। তবে মীরার শ্বশুর শাশুড়ি কখনো চায়নি তাদের বংশর প্রথম সন্তান অন্য কারো হতে যাক। তারা মীরাকে কাজ ছাড়া করতে চায়নি। মেয়ে ছিল না বলে মীরাকে তার মেয়ের স্থান দিয়েছিলেন। ফলে মীরার বাবা মার সাথে দীর্ঘ আলাপচারিতা ও নিজেদের ছোট ছেলে, যে কিনা পেশায় একজন নেভির উচ্চ পদস্থ কর্মকর্তা, মিস্টার ত্রিজ্য চৌধুরীর সাথে এক প্রকার কথা কাটাকাটির পর এই বিয়ের সিদ্ধান্ত নেন। এত আরহাম কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ পায়নি। ত্রিজ্য কাজের সূত্র বেশিরভাগ সময় ঢাকায় থাকে। সেই দিন বিয়ে হয়েছিল, সেই দিন মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিল সে। বিয়ে সম্পূর্ণ হলেও ফের ঢাকার উদ্দেশ্য বেরিয়ে পড়ে। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। আর আজ মীরা নিজের গোছা গাছ করতে ব্যস্ত। কাল রাতেই ঠিক হয়েছে মীরা ঢাকায় ত্রিজ্যর কাছে যাচ্ছে, সেখানেই থাকবে নিজের স্বামীর সাথে। এটা মূলত মীরার শ্বশুর শাশুড়ি আনুনুল চৌধুরী ও সুমি চৌধুরীর সিদ্ধান্ত। মীরা বাধা দেওয়ার সুযোগ পায়নি, আর না সে বাধা দিতে চায়। বাড়িতে আরহাম আছে, যার মুখোমুখি সে হতে চায় না। ডিভোর্সের পর সে বাবার বাড়িতে ছিল। ত্রিজের সাথে বিয়ে হওয়া সূত্র ফের এখানে থাকা পড়েছে। এখন এখানে থাকলে প্রতি মিনিটে তার মুখ ধর্ষণ করতে হবে তাকে। তাই মীরাও সিদ্ধান্ত নিয়েছে, এমন কাপুরুষের মুখে দেখার চেয়েও ঢাকা চলে যা অধিকত্ব সশ্রয়। বিয়ের পর ত্রিজ্যকে দু একবার দেখেছিল রমণী। কথা হয়েছে হয়তো গোনা কয়েকবার। বাড়িতে আসার 2টি বছর কেটে গেলেও ত্রিজ্যর সাথে তেমন একটা সম্পর্ক ছিল না তার। কেননা প্রথম থেকেই ত্রিজ্য কাজের সূত্র বাড়ির বাইরে থাকতে বছর 2বার আসতে বোধ হয় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে রমণী। তাকায় বিছানার ওপর ঘুমে কাদা হয়ে শুয়ে থাকা নিজের সন্তানের পানে। চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে ধীরে আস্তে নিজের কপাল চেপে গুছিয়ে ব্যাগে রাখে। ত্রিজোর বেস্ট ফ্রেন্ড তানআই তাকে নিয়ে এসেছে। নিজের সকলের সাথে বসে আড্ডা দিচ্ছে সে। মীরাকে বলে দিয়েছে তাড়াতাড়ি রেডি হতে। এই ছেলেটাকে বেশ কয়েকবার দেখেছে মীরা, বড়ই চঞ্চল সে। মীরা ভেবে পায় না তীর্যর ন্যায় এত বাকচট্টা গভীর এক পুরুষের বেস্ট ফ্রেন্ড তানুয়ার মতো একজন মানুষ কী করে হতে পারে। এই পরিবারের সাথেও তানুয়ার বেশ সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে তীর্যকে না জানিয়ে এই বাড়িও চলে আসে সে। এতিমকে না নিজের পরিবারের নেই বলতে হয়তো এই পরিবারটাকে এত ভালোবেসে। মৃদু হেসে রমণী ব্যাগপত্র গুছিয়ে রেডি করতে শ্বশুরি সুমি চৌধুরী এসে হাজির। মীরাকে দেখে আলতো হাতে জড়িয়ে ধরে তিনি। শাশুড়ি মায়ের স্পর্শে বুকের ভেতরটা কেমন করে উঠল মীরার। এই মানুষটার কাছ থেকে এতদিন যে মায়াটা পেয়েছে সেটা কোনো দিন ও অস্বীকার করার মতো নয়। মীরার মাথায় হাত বুলিয়ে সুমি চৌধুরী বললেন,
সব কিছু গুছিয়েছি তো মা? হ্যাঁ আম্মু, প্রায় সব হয়ে গেছে। সুমি চৌধুরী এবার তাকালেন বিছানার দিকে, যেখানে নিজের নাতনি শুয়ে আছে। মৃদু হাসেন তিনি। ফের রিমাকে বললেন, কিছু দাব পড়ল না তো? ওখানে গিয়ে যেন আবার বিলিস না, এটা আনে না ওটা আনেনি। মীরা হেসে মাথা নাড়ায়, শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, না আম্মু, প্রয়োজন হয় সবই নিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সুমি চৌধুরী মীরার মুখের দিকে তাকিয়ে থাকলো। চোখের এক কোণে জমে থাকা পানিটা আড়াল করার চেষ্টা করলো তিনি। তারপর মীরার গালে হাত রেখে বললেন, তুই আমাদের ছেড়ে যাস না মা। এটা তোর নিজের বাড়ি ছিল, আছে আর থাকবে, শুধু জায়গাটা বদলাচ্ছে। মীরা বুকটা ভার হয়ে আসে। ধীরে ধীরে শাশুড়ির হাতের ওপর নিজের হাত রাখে সে। আমি জানি আম্মু। আর ত্রিজ্য কথাটা বলতেই থেমে যায় সুমি চৌধুরী। মীরা চোখ তুলে তাকায়। ত্রিজ্য একটু অন্যরকম ছেলে, ছোটবেলা থেকেই নিজের মতো থাকে, কথাবার্তা কম, রাগটা আবার একটু বেশি, কিন্তু মনটা খারাপ নয়। অন্তত দ্বিতীয় শালী সে, তবুও তাকে কষ্ট দেওয়ার মতো কিছু রইল। আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, নিজের ভেতরে জমিয়ে রাখবে না। মীরা কিছুক্ষণ চুপ করে মাথা নেড়ে আমন্য বলে উঠল, আম্মু, আমি ওনার কাছে কোনো প্রত্যাশা নিয়ে যাচ্ছি না, শুধু আমাকে যেন নিজের মতো থাকতে দেয়, আমিও ওনাকে বিরক্ত করব না। সুমি চৌধুরী মিশু হাসলেন, সংসার এভাবে হয় না মা। দুজন মানুষ পাশাপাশি থাকলে কিছুটা জায়গা দিতে হয়, আবার কিছুটা জায়গা নিতেও হয়। তুই সময় নিস, ত্রিজ্যকেও সময় দিস। মীরা আর কিছুক্ষণ বলল না। সুমি চৌধুরী বলল, কপাল চুমু দেন, নিজের যত্ন নিবি আর আমার নাতনির খেয়াল রাখবি। মীরার চোখ দুটো ছলছল করে উঠল। ও মুখটা ঘুরিয়ে নেয়। আপনি কাঁদবেন না আম্মু, আমি তো একেবারে যাচ্ছি না, মাঝে মধ্যে আসবো। সুমি চৌধুরী আশ্রু সিক্ত ন্যায় মীরার গালে হাত রাখলেন। বড় ছেলেটা হিরে নিস্তেত পারেনি। নিজের পছন্দ করে আহামারের জন্য মীরাকে বউ করে নিয়ে এসেছিলেন তিনি। আহামার নিজেও মীরার জন্য পাগল ছিল। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হতো। অর্চের থেকে থেকে কি হলো কে জানে। একাধিক নারীর সঙ্গে তাকে নিজের সংসার হতে দূরে ঠেলে দিল। সুমি চৌধুরী বুকটা মোচড় দিয়ে উঠল। তুই ভালো থাকবি, দেখে নিস। মীরা এবার শ্বশুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজার বাইরে থেকে তানিয়ার গলা ভেসে আসে, আন্টি, আমি আর 10 মিনিট অপেক্ষা করব, এরপর না এলে মীরা ভাবিকে তুলে নিয়ে যাব কিন্তু। মীরা চোখ মুছে হেসে ফেলল। সুমি চৌধুরী হাঁটছেন। এবার ছেলের মুখ বন্ধ করার সাধ্যায় করে নেই। বলতে বলতে বিছানায় ঘুমিয়ে থাকা আয়ানকে কোলে তুলে নিল তিনি। মীরা সেই দিকে তাকে ব্যাগটা হাতে নেয়। ছোট আয়ানকে নিয়ে ওখানে গিয়ে কথাটা প্রথম দিয়ে অস্থিরকার মনে হলেও শাশুড়ির কথার ওপর ভরসা করেই মীরা পা বাড়িয়েছে। সুমি চৌধুরী চেয়েছিলেন যাতে মীরা ত্রিজ্যর আশেপাশে থাকে, তাদের সম্পর্কটা যত একটু উন্নত হয়। ছোট আয়ান যেন একজন বাবা পায়, আর তারই জন্য সব কিছু পায়ে ঠেলে তিনি সিদ্ধান্ত নিয়েছিল মীরা আয়ানকে ত্রিজ্যর কাছে পাঠাবে। ত্রিজ্য এত বাধা দেয়নি, বরং অদ্ভুত নীরব থেকেছে। সুমি চৌধুরীর নাতনিকে বুকে আড়াল মীরার পণে তাকালো। মীরা মিষ্টি হাসলো। চলুন আম্মু। ঘর থেকে বের হতে নিচে তায়ানকে দেখে যা সোফায় বসে অনু নীলি চৌধুরীর সঙ্গে বেশ জমিয়ে গল্প করছে। মীরা দেখে উঠে দাঁড়ায় সে অবশেষে।
ম্যাডাম এলেন। আমি তো ভেবেছিলাম আজকে ঢাকা যাওয়া বাদ দিয়ে এখানে রাত কাটাতে হবে। বলতে বলতে তায়ান এগিয়ে আয়ানকে পরোক্ষ করলো। বাচ্চাটা ঘুমিয়ে গেছে দেখে আর জাগালো না। মীরা মৃদু হাসলো। একটু সময় লেগে গেল ভাইয়া। একটু আপনি জানেন কতক্ষণ ধরে আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। সুমি চৌধুরী তায়ানের হাতে মীরার ব্যাগ তুলে দিয়ে বলল, তুই ওকে ভালোভাবে নিয়ে যাবি বাবা, রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়, আর আয়ানের একটু খেয়াল রাখবি। আপনি একদম চিন্তা করবেন না আন্টি। আমি মীরা ভাবিকে নিজের বোনের মতো আর কাচুপুকে নিজের জানের মতো করে নিয়ে যাব। পাশ থেকে আনুল চৌধুরী চশমাটা ঠিক করলো, গভীর মুখে বলল, আর ত্রিজ্যকেও ফোন করে জানিয়ে দিস যে ওরা রওনা দিয়েছে। জি আঙ্কেল, ওকে আগেই জানিয়েছি। ও বলেছে রাত ফিরতে দেরি হবে। মীরা কথাটা শুনে চুপ করে থাকে। ত্রিজ্য ফিরবে রাতে। অদ্ভুত এক অনুভূতি হয় তার। এই মানুষটার সঙ্গে বিয়ের পর কেটে গেছে 1 সপ্তাহ, অথচ স্বামী হিসাবে মানুষটাকে ঠিকমতো দেখাই হয়নি তার। আজ প্রথমবারের মতো সত্যিকারের তার কাছে এসে তানায়ান মীরার দিকে তাকিয়ে বলল, ভাবি চলেন। মীরা আর কিছু না বলে সবার কাছ থেকে বিদায় নেয়। ছেলেকে কোলে নেয় অতি যত্নের সহিত। সুমি চৌধুরী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবারও বললেন, পেছনে পৌঁছে আমাকে ফোন করবো আম্মু। আর ত্রিজ্যকে নিয়ে ভয় পাবে না। আমি মীরা এক অদ্ভুতের জন্য থমকে যায়। তারপর মৃদু এসে বলল, ভয় পাচ্ছিস না। গাড়িতে উঠে বসে কিছুক্ষণ পর বাড়িটা পেছনে পড়ে থাকা জানালার বাইরে তাকিয়ে মীরা নিঃশব্দে দীর্ঘ শ্বাস ফেলল। এই বাড়িটা তো তার 2 বছর কেটেছে, প্রথমে আরহামের স্ত্রী হয়ে, তারপর ত্রিজ্যর স্ত্রী হয়ে, অথচ দ্বিতীয় পরিচয়ের সঙ্গে এখানে তার কোনো স্মৃতি তৈরি হয়নি। দীর্ঘ কয়েক ঘন্টার পথ পেরিয়ে যখন গাড়ি ঢাকার ব্যস্ত শহরের ভেতর প্রবেশ করে, তখন রাত নেমে এসেছে। তায়ান গাড়ি নামিয়ে মীরার দিকে তাকায়। পৌঁছে গেছি। মীরা জানালার বাইরে তাকায়। বড় একটি অ্যাপার্টমেন্ট ভবন, চারপাশ আলো জ্বলছে, মানুষজনের ব্যস্ততা, গাড়ির শব্দ। কিছুক্ষণে তার পরিচিত বাড়ির পরিবেশ থেকে একেবারেই আলাদা। তায়ান গাড়ি থেকে নেমে মীরার ব্যাগগুলো বের করে, চলুন। লিফটে উঠে দুজন পাশাপাশি দাঁড়ায়। আয়ান গাড়িতে ওঠার পর জেগে গেল। এখন আবার ঘুমিয়ে কাদা হয়ে লেপ্টে আসে মায়ের কোলে। আয়ান হঠাৎ বলল, ভাবি একটা কথা বলি। তীর্য দেখে ভয় পাওয়ার কিছু নেই। মীরা অবাক হয়ে তাকায়। ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে অবাক কণ্ঠে শুধরায়, আমি কি ভয় পাচ্ছি? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি এমন একটা মানুষের কাছে যাচ্ছেন যে আপনাকে খেয়ে ফেলবে। মীরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। উনি কি সত্যি এতটা রাগী? তার নয়, মাথা দোলায়। রাগী তো বটেই, তবে আমাকে যতবার মেরেছে তার অর্ধেকও আপনাকে মারবে না আশা করি। মীরা ভ্রু কুঁচকে নিল, কপাল সাইড করতে করতে আড়ালো, আপনাকে মারে কেন? কারণ আমি বিরক্ত করি। আপনি বিরক্ত করেন বলেই অবাধ্য হয়ে মারে। এই যে আপনি কিন্তু প্রথম দিনই ত্রিজ্যর পক্ষে নিয়ে নিলেন। লিফটের দরজা খুলে যায়। তানায় হেসে বেরিয়ে আসে। এই পাশের অ্যাপার্টমেন্ট আমার আর একটা ত্রিজ্যার। মীরা অবাক হয়ে তাকায়। আপনারা পাশাপাশি থাকেন? হ্যাঁ, অফিসের পাশাপাশি, বসতেও পাশাপাশি। ওকে একা থাকতে দিতে মন চায় না। আসলে আমি কিন্তু আপনার সতীনের মতোই
টাসকি খাই মীরা। বলে কি লোকটা? সতীন। মীরা হা করে তাকিয়ে থাকে। তানহাই লাজুক হেসে বলল, তবে ভাবনা চিন্তা করার দরকার নেই। চাবি রিত্র আমার কাছে রেখে গেছে। আপনি ঢুকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। বাবুকে বিছানায় শুয়ে দিন, ও আজ রাতে ফিরবে। রমণী নিজেকে সামলে মাথা নাড়ায়। তায়ান ব্যাগগুলো ভেতরে রেখে দেয়। মীরা ধীরে একটা ঘরে প্রবেশ করে। ঘরটা বেশ সুন্দর করে গোছানো। এক পাশে আলমারি, সামনে বড় জানালা, বিছানার ওপর পরিষ্কার চাদর পাতা, টেবিলের ওপর কয়েকটি প্রয়োজনীয় জিনিসও রাখা। ত্রিজা নিজের সব করেছে কিনা, নাকি সুমি চৌধুরী আগের ব্যবস্থা করে দিয়েছে মীরা জানে না। সে ব্যাগটা এক পাশ রেখে দেয়। সারাদিনের ধকল, কয়েক ঘন্টা পথ, আর এসব চিন্তা শরীরটা যেন আরও চলতে চাইছে না। মীরা ধীরে ধীরে বিছানায় বসে। ছেলেকে প্রথম বিছানায় শুয়ে দিতেই পরে নিজেও গা এলিয়ে দেয় নরম বালিশে। বেড ক্লান্ত লাগছে, চোখ নিভে আসছে কেমন। শিউলি ফুল পর দুবার একই ডাক কানে ভেসে আসে রমণীর। ঘুমের মধ্যেও মানসিক সচল হয়ে ওঠে। কারো ভারী অপত্য নিঃশ্বাস তার মুখে লাগছে। মীরার ছোট মানসিক তখন গভীর ভাবনায় মগ্ন। সে শিউলি ফুল বলে ডাকছে। কার কণ্ঠে এটা তখন? কিন্তু শরীর বিছানায় এলিয়ে দিতেই কেমন ঘুম রাজ্য তালিয়ে গিয়েছিল। সে আয়ানকে জড়িয়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। তারপর কতটা কেটেছে জানা নেই। হুট করে মাঝরাতে রূপ কেমন আজ নড়ে চড়ে উঠল। মীরা চোখ জোড়া টিপ টিপ করে তাকাতেই তার শরীর কেঁপে ওঠে। গলা শুকিয়ে কাঠ হয়। স্বপ্ন নাকি বাস্তব, তার মধ্যে ঠিক পার্থক্য করে উঠতে পারে না মীরা। শুকনো ঢোক গেলে তার পানে ঝুঁকে থাকা মানবটি ততক্ষণে জায়গা পরিবর্তন করে সেটিম হয়ে দাঁড়িয়ে পড়েছে। গায়ে কালো রাঙা টি শার্ট আর ট্রাউজার। মাথার এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের লেম। ডিপ লাইটে মৃদু আলোয় পুরুষটির ঝাপসা দৃষ্টি সম্পর্শ নজর কাড়ালো রমণীর। দেখেই হারালো ততক্ষণে তীর তীর করে কাঁপতে থাকা ওঠ যুগল হতে আপনা আপনি নির্ঘাত হলো তুর্য। আপনি খাবার তৈরি। হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়ুন বলে গটগট পায়ে ঘরে বাইরে চলে গেল পুরুষটি। মীরা হতভম্ব। হাত বিল এখন এলে সে কখন খাবার তৈরি করলো অথবা বাইরে থেকে আনলো কিনা তার কিছুই মীরা জানে না। তবে এই মুহূর্তে পুরুষটি তার থেকে রূপ ওঠা আচরণ সে আশা করেনি। আর এই অদ্ভুত নামটা, সেটা কি আশা করেছিল? মীরা শুকনো ঢোক গিলে ফলাফল করে দরজার পানে তাকিয়ে রইল। মোনালিসা মেয়ে রোজ গভীর ভাবনায় ভীষণ থাকতেই ধীর পায়ে বিছানা ছেড়ে মীরা শুকনো ঢোক গিলে তপ্ত শ্বাস ফেলে তাকায় ছেলের পানে। মুখ আঙ্গুল চেপে ঘুমের মাঝেও শিশুটি কেমন ঠোঁট নাড়াচ্ছে। খিদে পেয়েছে হয়তো, এই বাড়িতে থাকাকালীন খেয়েছিল। পরে ঘুমের মধ্যে এবার মীরা আলতো হাতে ছেলেকে বিছানার মাঝে বরাবর শুয়ে দিয়ে অষ্টমীর দিকে পা বাড়ালো। হাতে তুলে নিল হালকা রঙের এমব্রয়ডারির কাজ করা টুপির সাথে পাতলা ফিনফিনে একখানা ওড়না। আমরা মীরা অষ্টমে প্রবেশ করে তাকালো আয়নের দিকে। একটু আগে কথা মনে হতেই বুকের ধুকপুকানি বেড়ে একমোষ অজানা শিউরে কপন দৃষ্টিতে রমণীর মলি করাই সেই অদ্ভুত নামটা। এখানে তার মানসিক কোর ধূপ পাখি খাচ্ছে। সে তো ভুল শোনেনি। তাহলে কেন পুরুষটি তাকে এহন নামে
সাধ্য করলো। ক্যার এত কোমল সরে শিউলি বলে ডাকলো, মীরা কি এবার জিজ্ঞাসা করবে সে কথা? ভাবতে ভাবতে মাথা নাড়ায় মীরা। হ্যাঁ, জিজ্ঞাসা করতে যেতে পারবে না, এতে তার অস্থির বাড়বে। রমণী মৃদু শ্বাস ফেলে ভাবনার জায়গায় হতে বেরিয়ে দীর্ঘ সময় নিয়ে নিজেকে ফ্রেশ করিয়ে তাড়ায়ে দিল। মুখ মুছে আনুমানে বাড়ি আসা বাইরে বের হতে আচমকা কোনো ভেসে আসা ছেলের মৃদু কান্নার আওয়াজ চমকিত হয়ে রমণী ঝটপট তয়লা এক পাশে রেখে দ্রুত ছেলের কাছে এগিয়ে যায়। ও মা, উঠে গেছো আমার বাবুটা? এই যে মামা এখানে, কাঁদে না সোনা। শিশুর কান্নার গতি বেড়ে দ্বিগুণ হরে। মীরা দ্রুত ছেলেকে লিফট করার লাগে বুক জড়িয়ে আমাকে বুকে একটা টেট পাতে আয়ান কান্না কমে আসে। হাসি মীরা এর মধ্যেই টোকা পড়ে। মীরা চমকে ওঠে বাহিরে হতে ভেসে আসা ত্রিজোর গর্ব কণ্ঠস্বর। কোনো সমস্যা? কাঁদছে কোনো? মীরা ঠোঁটে ঠোঁট চেপে রায় কি জবাব দিবে বুঝে উঠতে পারে না ঠিক। অনেকটা সময় নিয়ে মিনিমিনিয়ে আড়াই খিদে পেয়েছে তাই। ঠিক আছে, খাওয়ানো হলো, নিজেরও খেয়ে নিন। এসে আপনার জন্য সারা রাত জেগে বসে থাকবো না আমি। দ্রুত করুন বলেই গটগট পায়ে ফিরে যায় ত্রিজ। মীরার মুখটা ছোট হয়ে আসে। ইসিস, নিশ্চয়ই লোকটা বিরক্ত হয়েছে। সারাদিন কাজ শেষে যায় বাসায় ফিরল সে। আজ প্রথম দিন এসে ঝামেলা বাঁধিয়ে দিল সে। সারাদিন ক্লান্তিতে একটু ঘুমিয়ে আরাম করার ফুরসত পাচ্ছে না লোকটা। মীরার খারাপ লাগলো বড্ড। ঘড়ির পানে তাকায় ঘাড় ঘুরিয়ে। রাত 1টা বাজে। আয়ান তখনও কাচু কাচু আওয়াজ তুলে খাচ্ছে। মীরা ছোট একটা শ্বাস ফেলল। ছেলেটা এখন আর ঘুমাবে না। পুরোটা সময়ই তো ঘুমিয়ে কাটিয়েছে। এখন রাত জেগে নিশ্চিন্তে মাকে জলান্তন করবে। শেষ রাতের দিকে হয়তো ঘুমাবে আবার। ছেলের খাওয়া শেষ হলে তাকে বুকে আগলে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে মীরা। ছোট বসার ঘরে এক পাশে ডাইনিং টেবিল, তার সামনেই ছোট চিকেন। তুর্য তখন বসে আছে টেবিলে আপন মনে। কাচুমাচু সহজে খাবার শেষ। লোকমা মুখে পুরো উঠে দাঁড়ায়। ছুটি দিয়ে মুখ মুছে পিছু ফিরে নিগড় দৃষ্টিতে তাকায় পিছনে। বুকে নিজের সন্তান আগলে দাঁড়িয়ে থাকা রমণীর পানে মীরা মাথা নুড়িয়ে নিল। আয়ান মায়ের ওড়না চেপে মুখ গুজে বড় বড় আখি পলক মেলে তাকিয়ে আছে সামনের দীর্ঘ দেহির পুরুষটির পানে। মীরার দিকে হাত চোখ সরিয়ে ত্রিজন নজর শিশুটির পানে যেতে আচমকা দৃশ্য তার স্থির হয়ে আসে। গালে যাওয়া মনের ভাবনাগুলো। শিশুটির যখন প্রথম পৃথিবীর বুকে এসেছিল সেই দিন সে বাড়ি ছিল না। আয়ান জন্মর 3 দিন বাদে সে তাকে প্রথম দেখেছিল এবং চাচ্চু হিসাবে কোলে তুলেছিল। অথচ আজ তার অবস্থান কোথায়? কে সে শিশুটি? সাথে তার সম্পর্ক পরিবর্তনটা কত দূর এগিয়েছে ধারণা আছে? কতটা মাস্কে হানা দিয়ে নিজেকে সামলে নিল সে? পুরুষটির মানসিক বিচার করা নিগড় ভাবনাগুলোকে এক সাইডে রেখে হালকা কেসে ওঠে। খাবার বাড়া আছে, খেয়ে নিন। ত্রিজ সোফার পানে এগিয়ে যেতে চায়, তবে কি মনে করে জানি থেমে যায়। মাঝপথে রিমা তখন কোলে ছটফট করতে থাকা ছেলেকে থেমে ব্যস্ত একদম নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে শান্ত করছে সন্তানকে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের করছে না রমণী। যেন সমস্যা টুকু করলেও সামনের পুরুষটি বিরক্ত লাগতে পারে।
আ আ আমিরা চোখের নরম ইয়ায়ের ছেলেকে শান্ত করতে চায়, তবে অবুঝ শিশু দ্বিগুণ চিৎকারে মায়ের ওড়না টেনে লাফালাফি শুরু করে দেয়। কোলের মাঝে মীরা বেশ অস্থির অনুভব করে। চোখ তুলে ত্রিজার পানে তাকানো সাহস পায় না দিন। হুট করেই পুরুষটির দেহ গভীর গলায় চমকে তাকায় মীরা। দেখো, ত্রিজ তার পানে হাত বাড়িয়ে আয়নের ইশারায় চাইছে। মীরার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। হাত পা কেমন অসহায়ের অনুভব হয়, বুকের ভেতরটা ভর হয়ে আসে। অজানা কারণে রমণী মাথা তুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়। মাত্র কি হলো দিন? ধ্যান ভেঙে মীরার তাকায় ছেলের পানে, তারপর দ্বিতীয় পানে। স্তব্ধ বোধ করে, সাথে অজানা কিছু অংশকা তাকে আটকে দিচ্ছে। বুকের ভেতর উপচে পড়ছে বিশুদ্ধের ঢেউ। ওকে আমায় দিন, আমি সামলে নিচ্ছি। বেশ রাত হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে ঘরে যান, আমায় সকালে বের হতে হবে। মীরা কথা বাড়ালো না, মাথা নুয়ে ছেলের পানে তাকাতেই খোলা করে শিশুটি শান্ত চিত্র তীর্যর পানে তাকিয়ে পরোক্ষ করছে পুরুষটির মুখমণ্ডল। তীর্য নিজেও ছোট অস্থিরতার পানে তাকিয়ে, তবে মীরা বুঝল না সে দৃষ্টি আদৌ কি ছিল। ও তীব্র এক চিৎকার দিয়ে আচমকা তীর্যর পানে হেলে পড়ে আয়ান। এত ভীষণ চমকে যাওয়া মীরা দ্রুত ছেলেকে সামলে অবাক নেত্র তাকায়। আয়ান সেখানে হাত পা ছাড়ছে নাগত্বর ভাবে। তীর্য সেই দিক পানে তাকিয়ে মুখ ভাব অতি শীতল, দুহাত অতি সাবধানে শিশুটিকে কোলে তুলে আছে কি বসলো ধূপ করে। আয়ান তখন পুরুষটির শরীরে এটা কাঁধা টি শার্ট খামচে হা করে মুখের পানে তাকিয়ে আছে। তীর্য নিজেও শিশুটির পানে তাকিয়ে আছে নিগূঢ় দৃষ্টিতে। মীরা নজর ফেরায় না, নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে ঠায় কপালে তার রুল ভাজার রেখা। ঘড়ির কাঁটায় 1:25। বাড়ির দরজা খুলে হেলে দুলতে ভেতরে প্রবেশ করে আরহাম। গায়ের জামা কাপড় এলোমেলো, চোখ দুটো লালচে, শরীর থেকে তীব্র নেশার গন্ধ বের হচ্ছে। ড্রয়িং রুমে আলো তখন জ্বলছে। সোফায় বসেছিলেন আমিনুল চৌধুরী। ছেলেকে এভাবে ফিরতে দেখে মুহূর্তে তার মুখের ভাব বদলে যায়। কপালে তীব্র ভাঁজ ফেলে আড়ালেন। আরহাম কোনো উত্তর আসে না। বিপরীতে আরহাম জুতোর ফিতে খুলেও প্রয়োজন বোধ করল না। একবার বাবার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। কোথায় ছেলে এত রাতে? বাইরে জড়িয়ে যাওয়া কণ্ঠে উত্তর দেয় সে। আমিনুল চৌধুরী বুঝলেন আরহাম আজও নেশা করেছে। কথাখানা ভাবতেই গিয়ে মনে মনে ভীষণ ব্যথিত হলেও তিনি চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলে উত্তর দেন। কড়া গলায় বললেন, বাইরে কোথায় ছিলে? এই অবস্থা কেন তোর? কতবার বলছি এসব নোংরা করে বাড়ি ফিরবি না। তোর নিজের কোনো হুঁশ জ্ঞান নেই। নিজের কথা না হয় বাদই দিলাম, নিজের বাবা মায়ের কথাটাও একবার ভাবিস না। আরহাম বিরক্ত চোখে বাবার দিকে তাকায়। ভ্রু কুঁচকে গেছে তার বিরক্তে। এখন আর শুরু করো না তো বাবা, আমি শুরু করছি। তুই যা করছিস সেটা কি আমি বসে বসে দেখব? তোর স্ত্রীকে তুই কিভাবে ছেড়ে দিলি সেটা ভুলে গেছিস? নিজের সন্তানটাকেও একেবারেও মনে পড়ল না তোর? আরহামের মুখ শক্ত হয়ে যায় মীরার কথা শুনে। বিরক্তে মুখ উত্তর করে, যুবক, আমার এসব শুনতে ভালো লাগছে না, তাই প্লিজ এসব ফালতু কথা আমায় আর বলো না। ভালো লাগবে কেন? সত্যি কথাগুলো শুনতে কারো ভালো লাগে না? মীরা এই বাড়ি থেকে চলে গেছে। তোর ছেলে কোথায় আছে জানিস? তোর নিজের ভাইয়ের কাছে। তবুও তোর মধ্যে কোনো অনুশোচনা নেই। আরহাম থমকায়, ভ্রু তার কুঁচকে যায়।
দ্বিগুণ। মীরা চলে গেছে সে তো জানে না। পরের মুহূর্ত লাল হয়ে এলো তার মুখ, সাথে হেসেও দিল মৃদু, যাই হাসিতে কোনো উদ্যোগ ছিল না। আমিনুল চৌধুরী ভ্রু কুঁচকে নিল। আরহাম দুপা এগিয়ে এলো বাবার পানে, কাচু কাচু আওয়াজে করে বললে মুখে দিয়ে, তারপর ঠোঁট জোড়া নাড়িয়ে গা ছেড়ে ভাব নিয়ে বলল, আমার বাপের নিয়ে মাথা ঘামিও না বাবা, আমার মীরার কথা তো বলে না আমায়। আরহাম, আমি খুব ক্লান্ত, কথা বলতে ইচ্ছা করছে না বলে টলতে টলতে সিঁড়ির দিকে এগিয়ে যায় আরহাম। আমিনুল চৌধুরী কিছুক্ষণ ছেলের পানে তাকিয়ে থাকেন, তারপর হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। তিনি বুঝে উঠতে পারছেন না আরহামের এতটা নষ্ট হওয়ার কারণটা কি। কোনো সে এতটা বিগড়ে গেল, কোনো ভুল গেল স্ত্রী সন্তানকে। আমিনুল চৌধুরী ধূপ করে সোফায় বসে পড়েন। চারদিকটা অন্ধকার হয়ে আছে কেমন। ছোট থেকে আরহাম উড্র মেজাজের, ত্রিজও তাই। তবে তাদের দুজনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। মীরা ও তার সন্তান যেখানে আছে, যার কাছে আছে, তারা সেখানে ভালো থাকবে সে কথা তিনি জানেন। তবে আরহামও তো তার সন্তান, তার জন্যও তো বড্ড চিন্তা হচ্ছে তার। খানিক বাদে মীরা টেবিলের একপাশে এসে বসে। খাবার সামনে থাকা সত্ত্বেও তার নিজের বারবার চলে যাচ্ছে কাউচে বসে থাকা ত্রিজোর পানে। পুরোটা সময় ত্রিজ আয়নের দিকে তাকিয়ে আছে, কখনো শিশুটির ছোট হাতের দিকে, কখনো মুখের দিকে। আয়নও যেন নতুন মানুষটাকে চিনে নেওয়ার চেষ্টা করছে। মাঝে মধ্যে ছোট হাত দুটো ছিঁড়ে ত্রিজোর বুকের কাছে পেঁচাতে চাইছে। মীরার মুখ খাবার উঠছে ঠিকই, তবে সুস্বাদ অনুভব করতে পারছে না ঠিক। খাওয়ার চেয়েও বেশি দেখছে ওদের দুজনকে। অদ্ভুত এক দৃশ্য যে মানুষটা সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরে এসেছে, সেই মানুষটাই এখন নিজের ক্লান্তির কথা ভুলে এক শিশু দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা ধীরে ধীরে খাওয়া শেষ করে প্লেট সরিয়ে উঠে দাঁড়ায়। আয়ান তখন ত্রিজোর বুকের ওপর আধা শোয়া হয়ে আছে, শিশুটির ছোট মুঠো ওখানে ত্রিজোর টি শার্ট আঁকড়ে ধরে। মীরা টেবিলে প্লেট গ্লাসগুলো গুছিয়ে নেয়, কিচেনের সিলিং রেখে একবার পানি ঢেলে দেয়। পেছন ফিরে তাকাতে দেখে ত্রিজ উঠে দাঁড়িয়েছে, তার কোলে তখনও আয়ান। ত্রিজ একবার মীরার দিকে তাকায়, তবে সেই দৃষ্টিতে বেশিক্ষণ স্থায়ী হয় না। আগোছা দৃষ্টি ফিরিয়ে নরম গলায় শুধায়, খাওয়া শেষ? কিছু গুছিয়ে রাখার দরকার নেই, কাল করে নিব। মীরা মাথা নেড়ে চুপ করে থাকে, সাথে অবাক হয় সে কবে। মানে মীরা থাকতে ত্রিজ কোনো করতে যাবে এসব? পুরুষ মানুষ হয়ে এই সব কাজ মানায় না কি? ত্রিজ আর সে কিছু বলল না। আলতো হাতে আয়ানকে বাড়িয়ে দিয়ে মীরার পানে। মীরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে হাত বাড়িয়ে ছেলের বুকে আগলে নিল। ত্রিজ সেই দিকে একবার তাকিয়ে দুপা এগিয়ে আবার থেমে পেছনে তাকায়। মীরা তখনও দাঁড়িয়ে। ত্রিজ কয়েক সেকেন্ড তার পানে তাকিয়ে থেকে গভীর গলায় বলল, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। বলে আর অপেক্ষা করল না। পুরুষটি নিজের ঘরে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ত্রিজ মীরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ায়। মনের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। আয়নের প্রতি ত্রিজোর অদ্ভুত স্থির চাউনি বারবার মীরার চোখের সামনে ভেসে উঠছে, গায়ে কাটা দিচ্ছে। কেমন চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।